সালটা 1984 31শে অক্টোবর সতবন্ত সিং এবং বেয়ান সিং দুই শিখ দেহরক্ষীর দ্বারা গুলির ঝাঁঝরা হয়ে যায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। আপনারা প্রত্যেকে জানেন সেই স্টোরি। তারপরে অপারেশন ব্লু আপনারা জানেন, কিন্তু হঠাৎ কেন এটা দিয়ে শুরু করলাম? দেখুন, আপনাদেরকে ইতিহাসের পাতায় নিয়ে গিয়েছি এই জন্যে, তার কারণ শিখ গোষ্ঠী এবং শিখ সম্প্রদায়ের সঙ্গে বরাবর ভারতের প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সময় রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক সমীকরণ, অনেক ইতিহাস পরতে পরতে লুকিয়ে রয়েছে। আপনাদেরকে সেই প্রত্যেকটি ইতিহাস আগামী 1 ঘন্টায় ব্যাখ্যা করব, অনেক বিষয় তুলে ধরব। কিন্তু হঠাৎ আপনাদের মনে হতে পারে কেন শিখ সম্প্রদায় নিয়ে কথা বলতে শুরু করলাম। দেখুন, ট্রাইব টিভি বাংলা শব্দের কাটাকাটি রঞ্জন বিশ্বাস করে যে কোনো ধর্ম, যে কোনো সম্প্রদায় আমাদের কাছে সম্মানের, কিন্তু প্রশ্ন যখন তাদের সম্মানের, তখন ঠিক সে জায়গায় জননেতারা সেই সম্মান কতটা রাখতে পারছেন, এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। কি বলছি বলুন তো? আমরা বলছি রাজ্য সভাপতি সরাসরি বিজেপির এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কথা। তিনি বালুরঘাটের সাংসদও, কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি এক শিখ পুলিশকর্তার মাথার পাগড়ির ওপর জুতোর প্রতিকৃতি ছুঁড়ে মারে। জল্পনা এখান থেকেই সূত্রপাত। মূলত ঠিক কী ঘটনা ঘটেছিল? আপনারা মহেশতলা ঘটনা নিশ্চয়ই দেখেছেন। সেখানে সরাসরি বিরোধী শিবিরের নানান অভিযোগ রয়েছে, আর ঠিক সেই অভিযোগকে কেন্দ্র করে সুকান্ত মজুমদার পরতে পরতে তাদের বিক্ষোভ প্রদর্শন করে গিয়েছেন। এবং ঠিক সে জায়গায় যখন তারা এই বিক্ষোভ প্রদর্শন করছেন, তখন পুলিশ তাদের প্রিজন ভ্যানে ওঠানোর চেষ্টা করে, আর ঠিক তখনই সুকান্ত মজুমদার এই বিষয়টি করে ওঠেন এবং তারপরেই একের পর এক ছবি ভাইরাল, একের পর এক ভিডিও ভাইরাল। কিন্তু প্রসঙ্গক্রমে সুকান্ত মজুমদার এই মুহূর্তে দাঁড়িয়ে ক্ষমা চেয়েছেন। কেন ক্ষমা চাইলেন? আপনাদের মনে থাকবে বিধানসভার ভেতরে গতকালই বলছিলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদারকে হাফ মন্ত্রী বলে কটাক্ষ করেন। শুধু তাই নয়, জুতোর দোকান খোলার কথাও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই প্রসঙ্গে। উল্টো দিক থেকে শিখ গোষ্ঠীদের মধ্য থেকে সরাসরি প্রেস কনফারেন্স করা হয়, সাংবাদিক বৈঠক করা হয়, এবং সেই সাংবাদিক বৈঠকে সরাসরি কটাক্ষ করা হয় বিজেপিকে এবং সুকান্ত মজুমদারকে। আর তারপরেই সুকান্ত মজুমদার ইতিমধ্যেই ক্ষমা প্রার্থনা চেয়েছেন। তাহলে তো সবটা মিটেই গেল। তাহলে কেন প্যানেল ডিসকাশন? প্যানেল ডিসকাশন ঠিক এই জন্য, তার কারণ একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি এইভাবে কোনো পুলিশকে জুতোর প্রতিকৃতি ছুঁড়ে দিতে পারেন কি? এবং সরাসরি আমরা এর আগেও দেখেছি অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে তৃণমূল নেতা তিনি এক পুলিশ কর্তাকে ফোন করে মা এবং বোন তুলে খেওয়াড়ের রাজনীতি করেছেন। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি যারা আমাদের রক্ষক তাদের ওপরই এইভাবে জননেতারা দিনের পর দিন আঘাত হানতে থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আবারও একই জায়গায় প্রশ্ন। আজ ঠিক এই প্রশ্নই জানার চেষ্টা করব আগামী 1 ঘন্টায়। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এই মুহূর্তে ঘড়ি কাটায় ঠিক সন্ধে 6:57 মানে আপনারা জানেন ট্রাইব টিভি বাংলা শব্দের কাটাকাটি, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। প্রসঙ্গক্রমে আপনাদের শিখ সম্প্রদায় এবং তথাকথিত যা ইতিহাস এতদিন ধরে শিখ সম্প্রদায়ের সঙ্গে ভারতের বয়ে এসছে, সেই সব কিছু নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। কিন্তু তার আগে প্রসঙ্গক্রমে প্রথম প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, তারপর বিস্তারিত আলোচনা। দেখুন, শুভেন্দু অধিকারীর পর এবারে সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন শিখ সম্প্রদায়ের মানুষজন। ইতিমধ্যেই শিখ সম্প্রদায়ের কাছে ক্ষমাও চেয়েছেন সুকান্ত মজুমদার। কিন্তু কি এমন ঘটল যে সুকান্তর বিরুদ্ধে এফআইআর দায়ের হলো? কেন সুকান্তকে ক্ষমা চাইতে হলো শিখ সম্প্রদায়ের কাছে? ঘটনার সূত্রপাত হয়েছিল গত বুধবার। দোকান বসানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল মহেশতলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়। ইটের আঘাতে আহত হন এক পুলিশ কর্মী। বৃহস্পতিবার বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে মহেশতলায় পৌঁছান সুকান্ত, কিন্তু রাস্তাতেই পুলিশি বাধার মুখে পড়ে তুলসী গাছ নিয়ে কালীঘাটের উদ্দেশ্যে রওনা হতে যান সুকান্ত মজুমদার। তখনই পুলিশ তাকে গ্রেপ্তার করে প্রিজম ভ্যানে তোলার সময় সুকান্ত মজুমদার এক শিখ পুলিশ কর্মীর দিকে হাওয়াই চটির ছবির একটি কাট আউট ছুঁড়ে মারেন বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিও ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়ে শিখ সম্প্রদায়ের মানুষজন। গুরুদ্বারার পক্ষ থেকে আসানসোল, পুরুলিয়া সহ একাধিক জেলায় বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।
অভিযোগ 2024 সালের ফেব্রুয়ারিতে এক শিখ পুলিশ অফিসারকে খলিস্তানি বলেছিলেন শুভেন্দু অধিকারী। সেই প্রসঙ্গ টেনে সুকান্তকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে বলে দাবি তোলেন শিখ সম্প্রদায়ের মানুষজন। যদিও সেই সময় সমস্ত অভিযোগ উড়িয়ে দেন খোদ সুকান্ত মজুমদার। তিনি বলেন, পুরোটাই রাজনৈতিক চক্রান্ত। এক পুলিশ অফিসার আমাকে ঠেলে দেন, তাই জুতোটা ওখানে গিয়ে পড়ে। কিন্তু ওই শিখ পুলিশ কর্তাই তো কোনো অভিযোগ করেননি, দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি। যদিও শেষ পর্যন্ত মঙ্গলবার শিখ সম্প্রদায়ের কাছে ক্ষমা চেয়েছেন সুকান্ত মজুমদার। এবার ঠিক নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন যে আজ ঠিক কোন কোন বিষয় নিয়ে আমাদের আলোচনার মূল বিন্দু। আর ঠিক এখান থেকে আপনাদের একটু বললাম না, মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব এর আগে বিগত দিনে শিখ সম্প্রদায়ের সঙ্গে বিগত দিনের বিভিন্ন প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে সঙ্গে সাময়িক পরিস্থিতি যা যা উঠে এসছে এতদিন পর্যন্ত, তার একটি ব্রিফ আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, 70-এর দশক থেকে পাঞ্জাবে শিখ বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হয়, যার মূল দাবি ছিল খালিস্তান নামক একটি স্বাধীন শিখ রাষ্ট্র। শিখ ধর্মীয় এবং রাজনৈতিক নেতা জর্নেল সিং ভিন্দ্রওয়াল এই আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন। ভিন্দ্রওয়াল অমৃতসর শহরের স্বর্ণ মন্দিরে কমপ্লেক্সে আশ্রয় নিয়ে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন এবং তারপরে আপনারা সবাই জানেন 3 থেকে 8 জুন 1984 সাল অপারেশন ব্লু স্টার সরাসরি করা হয়, চালানো হয় প্রধানমন্ত্রী, সেই সময় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে, এবং তারপরে তাকে তার খেসারতও দিতে হয়। আপনারা সবাই জানেন 1984 যেটা দিয়ে শুরু করেছিলাম 31শে অক্টোবর তাকে হত্যা করা হয়, এবং তারপরের প্রসঙ্গক্রমে বিভিন্ন সময় অনেক তথ্য উঠে এসছে। কিন্তু তার আগে আপনাদের আরও একটা বিষয় জানিয়ে রাখা অত্যন্ত দরকারি, যে তারপরেও কিন্তু শিখ সম্প্রদায়ের মানুষের ওপর অনেকটাই অত্যাচার করা হয়েছিল, এমনটাও প্রসঙ্গক্রমে উঠে আসে। ঐতিহাসিক প্রভাব যা যা পড়েছিল তা হলো শিখ সম্প্রদায়ের মধ্যে ইন্দিরা গান্ধী এবং কংগ্রেসের প্রতি দীর্ঘমেয়াদী অবিশ্বাস জন্ম নেয় শিখ সম্প্রদায়ের মধ্যে। শিখ ধর্ম এবং জাতীয় পরিচয়ের ওপর আঘাত হিসেবে অপারেশন ব্লু স্টারকে এখনও দেখা হয়। অপারেশন ব্লু স্টার এবং 1984 দাঙ্গা স্মরণে প্রতি বছর পাঞ্জাব ও বিশ্বের বিভিন্ন প্রান্তে শিখরা প্রতিবাদ এবং স্মরণ অনুষ্ঠান পালন করেন। সেই সময় আনুমানিক 3000 থেকে 5000 শিখ নিহত হন, এমনটাও জানা যায়। 2019 সালে সাধারণ নির্বাচন, তারপরে অনেকটা সাল পেরিয়ে গিয়েছে এবং তারপরেও বিভিন্ন সময় দেখা গিয়েছে এই শিখ সম্প্রদায়ের সঙ্গে বাকিদের দাঙ্গা কিংবা এই দাঙ্গার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক প্রভাবও কিন্তু অনেকটাই বিস্তারিত হয়েছে। ঠিক যেমনটা 2014 সালের সাহারানপুর দাঙ্গা। 2014 সালের 25শে জুলাই সাহারানপুরে মুসলিম এবং শিখ সম্প্রদায়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে দাঙ্গা হয়। এই দাঙ্গায় 3 জন নিহত হয় এবং 33 জন আহত হয়। পুলিশের মতে দাঙ্গাটি পূর্ব পরিকল্পিত ছিল এবং 2 সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্য সংগঠিত হয়েছিল। সেই সময় 2014-তে আপনারা সবাই জানেন প্রধানমন্ত্রী কে ছিলেন, আপনারা জানেন। আর ঠিক সেখান থেকে প্রশ্ন উঠতে শুরু করে তারপরে পরবর্তীকালে, এর আগে যখন 2014 সালেরও আগে যখন প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হচ্ছেন, তার ঠিক আগে মনমোহন সিংয়ের সময়তে অনেকটাই শিখ সম্প্রদায়ের মানুষের মধ্যে একটু হলেও ঠান্ডা ধিস্থির মনোভাব দেখা গিয়েছিল। আপনারা সেই কারণটাও খুব ভালো করে জানেন। কিন্তু আমি কেন এই ইতিহাসগুলো বলছি? আমি এই ইতিহাসগুলো বলছি এই জন্য, তার কারণ এর ওপর অনেক কিছু নির্ভর করছে। আপনারা সবাই জানেন G7 সামিটে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছেন এবং সেখান থেকে কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক ঠিক কোন জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে। কিছুদিন আগে জাস্টিন ট্রুডোর কথা আপনারা প্রত্যেকে জানেন, সরাসরি সেখান থেকে কি মন্তব্য করেছিলেন ভারতের প্রসঙ্গে আপনারা জানেন। সেখান থেকে কিন্তু ভারতের সঙ্গে কানাডার সম্পর্ক ক্রমাগত দূরে সরতে শুরু করে, যদিও বা এবারে যে কানাডার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি কিন্তু সরাসরি ভারতের সঙ্গে সম্পর্ক এবার সুসম্পর্কে পরিণত করেছেন এবং ঠিক সে কারণের জন্য G7 সামিটে কানাডার আমন্ত্রণে সরাসরি পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সেখানে গিয়েও G7 সামিটেও যখন যাচ্ছেন তখনও খালিস্তানি পন্থীদের সরাসরি রোষের সম্মুখীন হতে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। অর্থাৎ ভারতের সরাসরি একজন প্রধানমন্ত্রী অন্য দেশে যাচ্ছেন এবং সেই দেশে গিয়েও খালিস্তানপন্থীদের সরাসরি রোষের শিকার হতে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তার প্রতিকৃতি নিয়ে বিভিন্ন সময় অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে তাদের রোষ, তাদের আরোপ প্রত্যারোপ। আর ঠিক সেখান থেকেই আমার প্রশ্ন একটি জায়গাতেই, যে কোনো এক জায়গায় সরাসরি এই শিখ সম্প্রদায়ের মানুষের মধ্যে ক্রমাগত বিজেপি থিতু হয়ে পড়ছে কি, ক্রমাগত তাদের নিম্নমুখী সমীকরণ তৈরি হচ্ছে কি? দেখুন, জাতীয় প্রেক্ষাপটে এবং তার সঙ্গে সঙ্গে এর আগেও আমরা দেখেছি শুভেন্দু অধিকারী থেকেও শুরু করে বিগত দিনে ঠিক সম্প্রতি সুকান্ত মজুমদার, প্রত্যেকেই পাঞ্জাবি কিংবা শিখ সম্প্রদায়ের মানুষদেরকে ক্রমাগত বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন করে দিচ্ছেন এবং তাদের জাতিগত, তাদের ধর্মের উপর সরাসরি আস্থা নিয়ে তাদের আস্থার ওপর সরাসরি প্রকোপ আনা হচ্ছে এই বিজেপি নেতাদের পক্ষ থেকে।
এবং সরাসরি যেটা দেখা যাচ্ছে তা হলো এর আগে শুভেন্দু অধিকারীকেও দেখা গেছে খালিস্তানি বলে আখ্যা দেওয়া এবং তারপরে সেটা ক্ষমা চাওয়ার দিকে গিয়েছে। সুকান্ত মজুমদারও একই পথের পথিক। এবার ঠিক এ জায়গায় সরাসরি আমার প্রশ্ন একদম স্পেসিফিক, লাউড অ্যান্ড ক্লিয়ার, শব্দের কাটাকাটি অনুষ্ঠানে অঞ্জনের প্রশ্ন। দেখুন, শিখ হোক, হিন্দু হোক কিংবা মুসলমান, একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে পুলিশের গায়ে জুতো ছোড়া সমীচীন? বিদ্রোহের নতুন ট্রেন্ড সেট করছে বাংলা। আবারও বলছি, শিখ হোক, হিন্দু হোক কিংবা মুসলমান, একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে পুলিশের গায়ে জুতো ছোড়া সমীচীন? বিদ্রোহের নতুন ট্রেন্ড বাংলায়। এবার অনেকেই তর্ক প্রসঙ্গে বলতেই পারেন যে জুতো কোথায় ছোড়া হয়েছে, জুতোর প্রতিকৃতি ছোড়া হয়েছে। দুটোই একই, তার কারণ ওটা দেখতে জুতোর মতনই। আর যদি সত্যি সমীচীন হতো তাহলে সুকান্ত মজুমদারকে ক্ষমা প্রার্থনা ভিক্ষে করতে হতো না। তাহলে কি ক্রমাগত সম্প্রদায় ভিত্তিক রাজনীতি করতে করতে ধীরে ধীরে সেই একই রকম কংগ্রেসের থেকে যেভাবে মুখ ফিরিয়ে নিয়েছিল শিখ সম্প্রদায়, এবার বিজেপির থেকেও মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা হবে? আর ঠিক এখান থেকেই বিতর্ক সভা শুরু হবে। আমাদের সঙ্গে যারা যারা জুড়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারবো। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয়া প্রিয়ন্তী রয়, বিজেপি মুখপাত্র। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় দেবব্রত, রয়, রাজনৈতিক কর্মী, তৃণমূলটাকে সমর্থন করেন। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয়া সন্দীপা চক্রবর্তী, কংগ্রেস মুখপাত্র। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক, এবং আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় জয়দেব ঘর, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের প্রত্যেককে স্বাগত ট্রাইব টিভি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। দেখুন, আমি প্রথমেই রাজনীতিতে যেতে চাইছি না। আমার প্রশ্ন এবং স্পেসিফিক আমি রাজনৈতিক বিশ্লেষকদের থেকে উত্তরটা নেওয়ার চেষ্টা করব। আমি প্রথমেই যাব জয়দেব বাবুর কাছে। জয়দেব বাবু, আমি একবার প্রশ্নটা আরও একবার দেখাবো, প্রশ্নটা শুনুন এবং সেই প্রশ্নের স্পেসিফিক উত্তর আপনার থেকে নেওয়ার চেষ্টা করব, রাজনীতি বাদ দিয়ে রাজনীতির ঊর্ধ্বে। প্রশ্নটা আরও একবার পিসিআর। শিখ হোক, হিন্দু হোক কিংবা মুসলমান, একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে পুলিশের গায়ে জুতো ছোড়া সমীচীন? বিদ্রোহের নতুন ট্রেন্ড বাংলায়। জয়দেব বাবু। সুকান্ত বাবুর যতটুকু ভাষ্য আমরা পেয়েছি সেখানে সুকান্ত বাবু নিজেই ক্ষমা চেয়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে। প্রথম দিকে হয়তোবা উনি ব্যাপারটাকে এড়িয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে উনি এবং ওনার শীর্ষ নেতৃত্ব অনুধাবন করেন যে জিনিসটা সমীচীন হয়নি এবং ন্যায়সঙ্গত হয়নি। সেই জায়গা থেকে সুকান্ত বাবু নিঃশর্ত ক্ষমা চেয়ে নিয়েছে। নিঃশর্ত ক্ষমা চাওয়ার সাথে সাথেই আশা করি সুকান্ত বাবু পুনরাবৃত্তি এরকম কিছু করবেন না, বা তার দলেরও কেউ কিছু করবেন না। এবং শিখ সম্প্রদায়ের যে একটা স্পর্শকাতর বিষয়, ওনাদের যে পাগড়ি, সেই পাগড়িটাকে যেভাবে মানে উনি ওনার যে প্রতিকৃতি, যেটা আপনি বলবেন যে জুতো চটির প্রতিকৃতি, সেটা হয়তো ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে যেটাই হয়ে থাকুক, সেক্ষেত্রে ক্ষমা চাওয়ার পরে আর বিশেষ কিছু থাকে না। কিন্তু বিজেপির এই বিদ্বেষমূলক আচরণ এবং বিদ্বেষমূলক ব্যবহার প্রতিবারই আমরা দেখেছি, সেটা নানা সম্প্রদায়ের ক্ষেত্রে তাদের বিভিন্ন বিষোদগার আমরা পেয়েছি। তো সেখান থেকে আমাদের যেটা মনে হয় যে এই জল্পনা কল্পনার ঊর্ধ্বে উঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে গিয়ে যেভাবে সুকান্ত বাবুরা অ্যাগ্রেসিভ হয়ে গেছিলেন, সেখান থেকে সুকান্ত বাবুর বোধোদয় হয়েছে এবং উনি যখন ক্ষমা চেয়েছেন নিঃশর্তভাবে, তারপরে আশা করি শিখ সম্প্রদায়ের মানুষ বিজেপিকে ক্ষমা করবে কিনা জানি না, কিন্তু সুকান্ত মজুমদারকে হয়তো বা ক্ষমা করে দিতে পারেন। এবং সুকান্ত বাবু আমাদের সঙ্গে জুড়ে গেছেন মাননীয় সন্দীপা চক্রবর্তী, কংগ্রেস মুখপাত্র। সন্দীপা, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। জয়দেব বাবু বলুন। সুকান্ত বাবুকে এই ব্যাপারে সব থেকে যেটা বেশি মনে রাখতে হবে, শুধু শিখ সম্প্রদায় নয়, উনি বাংলার রাজনীতিতে উনি এবং ওনার সঙ্গে যারা আরো রয়েছেন দলে, তারা যেভাবে জাতিগত এবং সম্প্রদায়গত উক্তি দিয়ে রাজনীতিটা করছে, সেটা বাংলার মানুষ হয়তো 2026-এও প্রত্যাখ্যান করবে। অতএব 2026-এ যদি বাংলার মাটিতে বিজেপিকে ফুল ফোটাতে হয়, পদ্ম ফুল ফোটাতে হয়, সেক্ষেত্রে শুধু শিখ সম্প্রদায় নয়, সব সম্প্রদায়ের প্রতি আস্থাশীল এবং সম্মান দেওয়া, তাদের মর্যাদা দেওয়াটা উচিত। এবং সুকান্ত মজুমদার যদি ভুল করেছেন, সেটা তার উপলব্ধি হয়েছে, সেটা খুব ভালো দিক।
কিন্তু দলের বাকিরা যেভাবে উগ্র মনোভাব পোষণ করে, যারাই মমতার সমর্থন করে তারাই যদি বিজেপির বিরোধী হয়ে যায়, তাহলে হয়তো আখেরে বিজেপি একঘরে হয়ে যাবে। যারাই মমতার সমর্থন করেন তারাই বিজেপির শত্রু। সেক্ষেত্রে সুকান্ত মজুমদার মনে করছেন যে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করে, তাই জন্য পুলিশ শত্রু হয়ে গিয়েছে। আমি এখানে সুকান্তবাবুর কাছে যাব। সুকান্তবাবু, আমার প্রশ্ন একটি জায়গাতে, এবং সে প্রশ্ন হলো হিন্দু, মুসলমান, শিখ যে কোনো সম্প্রদায়ের হতে পারে, পুলিশের ওপর এভাবে জুতোর প্রতিকৃতি ছোড়া, কিংবা তার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে এর আগে অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও আমরা একই জিনিস দেখেছি। অনুব্রত মণ্ডল সরাসরি পুলিশ কর্তাকে ফোন করে খেওরের রাজনীতি করছেন, মা বোন তুলে খেওর করছেন। এটাই নতুন ট্রেন্ড বাংলার। দেখো, মানে এটা না মানুষের সয়ে গেছে। আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা এমন জায়গায় পৌঁছে গেছে যে কাউকে জুতোর প্রতিকৃতি হোক, পুলিশ যতই অন্যায় করুক, দেখো পুলিশ অন্যায় করতে পারে, তুমি সঞ্চালক হিসেবে হয়তো অজান্তে অন্যায় করতে পারো, আমি অন্যায় করতে পারি, তাই বলে জুতোর প্রতিকৃতি ছোড়া, এবং সেটা কিন্তু যতই তিনি ক্ষমা চান না কেন, অনুব্রত মণ্ডল যে অন্যায়টা করেছে এর থেকে এই অন্যায়টা কোনো অংশে মাপকাঠিতে আমি মাপছি না, কিন্তু কোথাও গিয়ে রাজনৈতিক নেতাদের মানে আমার জানি না কোনো জায়গায় থেকে তাদের যে এথিক্স, পলিটিক্যাল এথিক্স, সেখান থেকে দূরে চলে যাচ্ছেন। মানে নৈতিকতা রাজনীতি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা। এবার তিনি একজন এমন একটি পদে রয়েছেন, তারপরে তাকে কিন্তু অনেক ধৈর্য রাখার প্রয়োজন। সেই ধৈর্যটা যদি তার না থাকে তাহলে এরকম ঘটনা আকছার ঘটে, এমন নতুন নয়। কিন্তু সুকান্ত মজুমদারের মতো লোকেরাও যদি এই ধরনের কাট আউট ছুড়ে পুলিশকে দেয়, তাহলে পুলিশের প্রতি অভিযোগ থাকতে পারে। সেই অভিযোগ অন্যান্যভাবে অভিযোগগুলো প্রমাণ করা যেতে পারে, প্রতিবাদে গর্জে ওঠা যেতে পারে। কিন্তু এই রাজনৈতিক সংস্কৃতি যেটা বহমান, এটা কিন্তু অত্যন্ত মানে একটা বাজে জায়গায় পৌঁছে যাচ্ছে। মানে রাজনীতির কদর্য জায়গাটা, ম্যাকিয়াভেলিয়ান পলিটিক্সের কদর্য জায়গাটা এই রাজনৈতিক নেতারা গ্রহণ করছে, যেখানে যেন তেন প্রকারণে ক্ষমতা দখল এবং যেন তেন প্রকারণে মানুষকে কোনোভাবেই রাজনীতির এই কদর্য রাজনীতির মানে কি বলবো ফ্যান করে দেয়া। মানে এটাই তো এখন হচ্ছে। মানে যে যত গালিগালাজ দেবে, যে যত কদর্য কথা বলবে, যে যত এরকম করবে, তারাই তো আপনারাই তো খবর করছেন। ট্রাইব টিভি আজকে খবর করছে, শুধু সব টিভি খবর করছে। তার মানে কি কোথাও গিয়ে প্রাসঙ্গিক হয়ে ওঠা এখন একটা বড় জায়গা হয়ে উঠেছে, যে আমি এখন প্রাসঙ্গিক নই, তাহলে এমন কোনো কাজ করি তাতে আমি প্রাসঙ্গিক হয়ে যাব। এবং আজকে তিনি এটা ক্ষমা চেয়ে নিয়েছেন, এটা অত্যন্ত ভালো দিক। কিন্তু এটাও ঘটনা, শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে আগেও কিন্তু এরকম অনেক কিছু হয়েছে। কারণ ভারতবর্ষ জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। কিন্তু এটাও ঘটনা যে কারো যদি পুলিশের বর্দি পড়লেই তার মধ্যে যে সবাই খারাপ, সব পুলিশই খারাপ, এটা ধরে নেওয়া তো ঠিক নয়। আজকে যেটা পশ্চিমবঙ্গ দেখলো, এটা কিন্তু পরবর্তী প্রজন্মের যারা রাজনীতির মানে ব্যবসায়ী রাজনীতির দিকে আসবেন, তাদেরকে কিন্তু একটা বড় বাজে জায়গায় পৌঁছে দিল। কারণ এটা যদি রাজনীতির চিহ্ন হয়, যেখানে এগুলো কাট আউট ছুঁড়ে মেরে পুলিশকে কি বোঝাতে চাওয়া, মানে তিনি তো ক্ষমা চাইতেই পারেন, কিন্তু ক্ষমা চাওয়ার আগের যে অপরাধটা, তিনি তো শিক্ষিত মানুষ, একজন অধ্যাপক। সবচেয়ে বড় কথা, তিনি আগে একজন অধ্যাপক, তারপরে তিনি কোনো রাজনৈতিক দলে কর্মী। আমি সেই জায়গা থেকেই বলছি, এই জায়গা থেকে কোথাও গিয়ে রাজনৈতিক নৈতিকতার জায়গা থেকে তিনি সরে এসছেন। এটাকে ধিক্কার জানাতে হয়, যতই তিনি ক্ষমা চান। তবে এই ক্ষমা চাওয়াটা সবার প্রয়োজন, মানে এটাও কিন্তু ভালো দিক। তিনি ক্ষমা চেয়েছেন, অন্যান্য অনেক এরকম বড় বড় ঘটনা ঘটিয়েও ক্ষমা চায় না, কিন্তু যখন দেখেছেন যে ব্যাপারটা অন্য দিকে চলে যাচ্ছে, সে কারণেই হয়তো তিনি ক্ষমা চেয়েছেন। কিন্তু ক্ষমা চাওয়াটা প্রয়োজন ছিল। একেবারে ঠিক কখন সুকান্ত মজুমদার ক্ষমাটা চাইলেন সেটা একবার আপনাদের সামনে অবশ্যই রাখাটা খুব দরকারি। একবার দেখাবো শিখ সম্প্রদায়ের মানুষরা ঠিক প্রেস কনফারেন্স করে কি জানিয়েছিলেন, দেখুন। প্রেসিডেন্ট মিস্টার সুকান্ত মজুমদার হিন্দু মুসলিম দাঙ্গা কি করে বাড়িয়ে দিতে হবে ওই উস্কানিটা দিচ্ছিলেন। যখন ওই উস্কানিটা দিচ্ছিলেন, যখন ওইখানে কিছু নিয়ে উনি অ্যাজিটেশন করছিলেন, উনি পুলিশ ওনাকে বাধা দিতে চলেছে, তখন উনি একটা ভ্যানে, যেটা আমরা এখানে ক্লিপে চালাচ্ছি, পুলিশ ভ্যান থেকে একটা স্লিপার চপ্পল, যাকে আমরা হাওয়াই চটি বলি, ওটা ছুঁড়ে একটা শিখ সম্প্রদায়ের মানুষের পাগড়িতে ফেলে দিয়েছেন, মেরেছেন।
সেটা নিয়ে 12 তারিখ থেকেই আমাদের পুরো সম্প্রদায়ের মধ্যে অনেকটাই শোক ছিল, অনেকটা আমরা আহত ছিলাম কি এটা বারবার আমাদের শিখ সম্প্রদায়ের সাথে এই বিজেপির লোকজন, বিজেপির নেতারা বাংলায়, বিজেপির নেতারা এই বিজেপির টপ লিডারশিপ বাংলার এরকম ঘটনা ঘটাচ্ছে। 12 তারিখ আমাদের শিখদের সব থেকে বড় আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নিং বডি শ্রী গুরু সিং সভা কালীঘাট গুরুদ্বারা থেকে আমরা কালীঘাট থানায় 13 তারিখ একটা অভিযোগ জানাই। আর আমরা আশায় ছিলাম কি যখন এই ঘটনাটা পুরো ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে, আমাদের অনেকজনের মনে ছিল কি মিস্টার সুকান্ত মজুমদার এই নিজের অ্যাকশনের জন্য এসে সামনে এসে ক্ষমা চাইবেন বা উনি ক্লারিফিকেশন দেবেন কি এটা কিভাবে ঘটেছে আর ওনার এটা জেনে বুঝে করেছেন কি জেনে বুঝে করেননি। আমরা কিছুই ওনার থেকে ক্লারিফিকেশন এটাই আমরা পেলাম না। কোনো প্রশ্ন না, আমি সরাসরি প্রিয়ন্তীদের কাছে যাবো। প্রিয়ন্তীদি নিশ্চয়ই বাইকটা শুনতে পেয়েছেন, কি বলবেন? প্রথম কথা, ট্রাইব টিভির সমস্ত দর্শককে আমার নমস্কার এবং যারা প্যানেলে রয়েছেন প্রত্যেককে যথাযোগ্য স্বাগত। অঞ্জনদা, এই বিষয়টি যে একটি প্যানেল হতে পারে বিষয়টিতে, সেটা আমি ভাবতে পারিনি। কারণ প্রতিবাদ বিভিন্ন রকমের হয়ে থাকে, তারা বিশ্বজুড়ে প্রতিবাদ হয় এবং প্রতিবাদে বিভিন্ন ধরনের প্রতীকী ব্যবহার করা হয়। বিভিন্ন গ্রাফিক্স প্রিন্টেড ব্যানার হতে পারে, বিভিন্ন কাট আউট, ফ্লেক্স, আমরা অনেক কিছু ব্যবহার করি। এই জুতোটাও যে সেখানে একটা প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছিল সেটা তো ঠিক, সেটা আমরা সবাই মানছি। এবং সেখানে যে বিষয় আন্দোলনটা ছিল সেটাকে বোধহয় মুখ্য করা উচিত ছিল। একটা চটি ছুঁড়ে ফেলা হয়েছে এবং সেটা সামনে প্রচুর মানুষ ছিল, শুধু যে পুলিশ ছিল তা নয়, সেখানে প্রচুর বিজেপি সমর্থক বা সাধারণ মানুষ বা মিডিয়া সংবাদ মাধ্যমের মানুষ বা পুলিশ, প্রচুর মানুষ ছিল। সেখানে যখন পুলিশ তাকে জোর জবরদস্তি তুলে নেওয়া হচ্ছে, সেই মুহূর্তে তিনি জুতোটা ছুঁড়ে ফেলেন, কি এইটা প্রতীকী হিসেবে ছুঁড়ে ফেলেছিলেন। বোধহয় আমরা প্রত্যেকেই ভিডিও থেকে বুঝতে পেরেছি যে সুকান্ত মজুমদার, ডক্টর সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, উনি উদ্দেশ্যপ্রণীতভাবে এটা করেননি বা ওনার এটা উদ্দেশ্য ছিল না যে আমি কার মাথায় জুতোটা ছুটছি। ভিডিওটা আমরা যদি দেখি যে উনি পুলিশ ভ্যান থেকে ছুটছেন যখন ওনাকে পুলিশ তুলে নিয়েছে। সুতরাং এইটা নিয়ে বোধহয় এত ঘটা করে আলোচনার প্রয়োজন পড়ে না। যদিও যিনি এই কাজটা করেছেন তিনি বোধহয় কোথাও ওনার গায়ে লেগেছে কি একটা সম্প্রদায়, আমি জুতোটা ছুঁড়েছি, তার মাথায় পড়েছে, খুবই মানে আন্তরিকভাবে উনি সেটা মার্জনা চেয়েছেন, ক্ষমা চেয়েছেন যে ওনার যদি ভুল হয়ে থাকে এটা, তাহলে বোধহয় এটা নিয়ে প্যানেল বসানোর প্রয়োজন পড়ে না। প্রথম কথা। দ্বিতীয় কথা, শিখ সম্প্রদায়ের সাথে বিজেপির কোনো শত্রুতা কখনোই ছিল না, আজও নেই। এবং শিখ সম্প্রদায় যে ভারতবর্ষের এক অন্যতম সম্প্রদায়, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে যখনই ভারত বিপদে পড়েছে, এই শিখ সম্প্রদায়ের মানুষ মানে অন্যান্য সম্প্রদায়ের থেকে অনেক বেশি এগিয়ে এসে ভারতের জন্য লড়াই দিয়েছে, ভারতের জন্য তারা মানে এগিয়ে এসেছে। সুতরাং শিখ সম্প্রদায়ের সাথে কখনোই আমাদের সেই ধরনের কলহ বা শত্রুতা ছিল না, আজও নেই। যা ছিল আমরা দেখেছি কংগ্রেসের আমলে 1984 সালে 3000 শিখকে পাগড়ি খুলে ফেলা হয়েছিল, দাড়ি কেটে দেওয়া হয়েছিল, মাথা নাড়া করে দেওয়া হয়েছিল। সেটা 1984-তে হয়েছিল যখন কংগ্রেস সরকার ছিল, প্রথম কথা। দ্বিতীয় কথা, রাজনীতি করতে গিয়ে রাজনৈতিক নেতাদের অনেক রকমের ভুলভ্রান্তি হয়, আমরা জানি। যেমন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় শ্রী হরিগুরুচাঁদ ঠাকুরকে তিনি ভালো করে জানেন, তিনি বড়মার কাছে যেতেন, ঠাকুর বাড়ি যেতেন, তারপরেও তিনি, আমি জানি না ওটা উদ্দেশ্য প্রণীতভাবে ছিল কিনা, গুরুচাঁদ ঠাকুরকে গরুচাঁদ ঠাকুর বলেছিলেন। গরুচাঁদ ঠাকুর, আমি নিজে সেই সম্প্রদায়ের মেয়ে, কোথাও জানি আমিও আঘাত পেয়েছিলাম। আমার গোটা সম্প্রদায় প্রতিবাদে নেমেছিল যে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে এটা আমরা নিতে পারিনি। তো এবং জয় শ্রীরামকে তিনি গালাগালি মনে করেন, সেই ভিডিও আমরা দেখেছি যে জয় শ্রীরাম বলছে ছেলেরা, উনি বলছেন আমাকে গালাগালি করছে, দেখো। এবং বিভিন্ন সময় আমরা এগুলো দেখেছি। সুতরাং এগুলো রাজনীতি করতে গেলে সব দলের নেতাদের স্লিপ অফ টাং বা প্রতীকী প্রতিবাদের এইগুলো হতে পারে, এগুলো নিয়ে আলোচনার বিষয় হওয়া উচিত নয়। আমি মনে করি রাজ্যে অনেক মুখ্য বিষয় রয়েছে যেগুলো নিয়ে হলে সাধারণ মানুষের উপকার হবে বা সাধারণ মানুষকে জানার দরকার আছে, বোধহয় সেই সব ব্যাপার নিয়ে হওয়া উচিত ছিল। আজকের এই প্যানেলটা যদি মহেশতলা কাণ্ড নিয়ে হতো, যেখানে শিব মন্দির ভাঙচুর হয়েছিল, যেখানে তুলসী মঞ্চ লাগাতে দেওয়া হচ্ছিল না, বোধহয় সেই সব বিষয় নিয়ে হলে আরো অনেক ভালো হতো আলোচনা।
যাই হোক, শুধু একটি কথা বলবো, সুকান্ত মজুমদার ভুল বুঝতে পেরেছেন, তিনি মার্জনা চেয়েছেন। শিখ সম্প্রদায়ের সাথে আমরা সবসময় ছিলাম, আছি। যদি ওনাদের এই ব্যাপারটা খারাপ লেগে থাকে, আমিও দলের হয়ে বা একজন সাধারণ কর্মী হয় আমিও বলবো আমরা মার্জনা চেয়ে নিচ্ছি। আপনাদের প্রতি আমাদের উদ্দেশ্য প্রণীতভাবে এই ধরনের আচরণ ছিল না, এটা একটা প্রতীকী প্রতিবাদ ছিল মাত্র। ঠিক ঠিক। প্রিয়ন্তদি, আমি শুধু একটা বিষয় বলবো, এই মুহূর্তে যারা যারা আমাদের সঙ্গে প্যানেল ডিসকাশনে রয়েছেন তাদের মধ্যে কিছুজন কমন রয়েছেন। যেদিন আমি মহেশতলা ঘটনা নিয়ে প্যানেল ডিসকাশন করেছিলাম তার মধ্যে সুকান্তবাবু রয়েছেন, সন্দীপাদি রয়েছেন, দেবব্রত বাবুও রয়েছেন। অনেক কঠিন কঠিন প্রশ্ন করেছিলাম দেবব্রত বাবুকে অনেক কঠিন কঠিন প্রশ্ন করছিলাম, এবং সেই সময়তে সরাসরি বিজেপিকেও কঠিন কঠিন প্রশ্ন করেছে। দেখুন, আমাদের ভাবধারাটা এটা নয় যে কেন আমরা প্যানেল ডিসকাশনটা আজ এখানে রেখেছি। আমাদের মূল যেটা বিষয় তা হলো, যে কোনো নেতা, জননেতা যদি পুলিশের ওপর এইভাবে অ্যাটাক করে, আজকে জুতোর প্রতিকৃতি ছুঁড়ে মেরেছে, কাল আবারও অনুব্রত মণ্ডলের মতো কোনো নেতা তৈরি হবে যারা কিনা পুলিশকে আবারও খেওর করবেন, এবং তারা ঠিক পেছনের দরজা দিয়ে গিয়ে অনুপ্রবেশের মতো করে আসবে এবং তারপরে তারা আবার পার পেয়ে যাবে। আমার প্রশ্ন ঠিক এই জায়গাতে, যারা আমাদের রক্ষক তাদের ওপরই যদি এইভাবে বঞ্চনা তাদেরকে শিকার হতে হয়। দেখুন, আমরা যখন শিক্ষকরা রীতিমতো সেই পুলিশের কাছে লাঠিচার্জের শিকার হয়, তখন যখন আমরা কথা বলি, পুলিশও একই রকমভাবে যদি অকারণে তাদের ওপর কোনো সমস্যা তৈরি হয়, তাহলে তাদের বিষয় নিয়েও কথা বলার রাইট আমাদের রয়েছে, আমাদেরকে বলতেও হবে। তার কারণ তারাও আলটিমেটলি শেষ বেলায় মানুষ, তাদেরও সম্মান রয়েছে, আত্মসম্মান রয়েছে, এবং তাদের দিকে যদি জুতোর প্রতিকৃতি ছুঁড়ে মারা হয়। দেখুন প্রিয়ন্তীদি, আমি একটা বিষয় আপনাকে ক্লিয়ার করে দিই, তা হলো আপনারা বলতেই পারেন যে শিখ সম্প্রদায়ের মানুষের থেকে আপনারা কোনোভাবেই বিচ্যুত নন এবং শিখ সম্প্রদায়ের মানুষের আপনাদের প্রতি কোনো রাগ নেই। আমি ঠিক এখান থেকে সরাসরি সন্দীপাদির কাছেই যাব, এটা আমি বলছি না, আপনারা প্লিজ একটু গুগল করে নেবেন, এখনকার দিনে সবাই গুগল ইউজ করেন। পিউ রিসার্চ সেন্টার, আমি নামটা আরও একবার বলি, পিউ রিসার্চ সেন্টার 2019 সালের সাধারণ নির্বাচনে একটা সমীক্ষায় দেখে যে 19% শিখ বিজেপিকে সমর্থন করে আর 33% শিখ কংগ্রেসকে সমর্থন করে। আমি বলছি না, এটা পিউ রিসার্চ সেন্টার বলছে যে এত ঘটনা। আমি যখন প্রথম এই শো শুরু করেছি তখনও 1984 সালের উদাহরণ দিয়েই শুরু করেছি, এবং ঠিক এ জায়গায় কংগ্রেসকে তা সত্ত্বেও 2019 সালে 2014 সালে সরাসরি এনডিএ সরকার, সরাসরি বিজেপি সরকার চলে আসে ভারতে 2019-এ একেবারে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, সেখানেও 33% শিখ কংগ্রেসকে সমর্থন করছে। আমি এখানেই সন্দীপাদির কাছে যাব। সন্দীপাদি, প্রিয়ন্তীতি বলছেন যে বিজেপি কোনোভাবেই শিখদের থেকে বিচ্যুত নয়। সন্দীপাদি, দেখুন, বিজেপি কিসের থেকে বিচ্যুত নয়, কিসের থেকে বিচ্যুত নয় আছে, তা সেটা থেকে বড় কথা হচ্ছে যে আজকের জিনিসটাকে যদি আমরা একটু অন্যভাবে দেখি, সুকান্ত মজুমদারের এই জিনিসটা, সে প্রতীকী হোক বা হোক, তিনি একজন পুলিশ কর্মী। কেন? প্রিয়ন্তী দেবী আমার ছোট বোন, খুব ভালো উনি বলেন, কিন্তু উনি আজকে মনে হয় আজকে উনি কোথাও একটা গদ বাঁধা একটা চোতা কিছু নিয়ে এসেছেন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে বিজেপির, সেটা উনি পড়ছেন। আদারওয়াইজ উনি সবসময় আউট অফ দ্য বক্স দিয়ে কথা বলেন, সুন্দরভাবেই বলেন। কিন্তু আজকে মনে হলো যে উনি বলছেন যে বিজেপির আরো কর্মকর্তারা ছিলেন, আরো অনেক মানুষ ছিলেন, মিডিয়ার লোকেরা ছিলেন, শুধু পুলিশ তো ছিলেন না। তার মানে সুকান্ত বাবুর জুতোটা যার উপরেই ফেলুক, হয় বিজেপির কর্মীদের উপরে গিয়ে পড়তো প্রত্যেকটা, নয় মিডিয়া জার্নালিস্টদের উপরে গিয়ে পড়তো, মানে কারো না কারোর উপরে গিয়ে তো পড়তো, সেটা তাহলে ন্যায্য ছিল, তাই না? মানে এটাই বোঝাতে চাইছেন উনি, মানে অন্যদের উপর তো গিয়ে যে কারোর উপর গিয়ে পড়তে পারতো। তো এই জিনিসটা আমার মনে হয় কাউকে জুতোই হোক বা জুতোর প্রতীকী হোক, এ উর্দি পড়া হলে তো আরোই নয়, মানুষ হিসেবেও এটা যতই, একটা কথা আছে প্রিয়ন্তী দেবী, যে আপনি যতটা বড় লেভেলে যাবেন, পোস্টে যাবেন, তত আপনার রেসপন্সিবিলিটি বাড়বে। গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি। তো সুতরাং ওনার সেখানে আরেকটু মানুষ হিসেবে যত্নশীল এবং যত্নবান এবং রেসপন্সিবল হওয়াটা প্রয়োজন ছিল। 1 2 নম্বর কথা হচ্ছে, প্রিয়ন্তী দেবীর এটা পোষাচ্ছে না, ভাল লাগছে না যে এই জিনিসটা নিয়ে আজকে প্যানেল কেন হচ্ছে। তো এটা তো বিজেপির যেটা ভালো লাগে না, যেটা পোষায় না, সেটা নিয়ে বিজেপি প্রশ্ন করতে পারে কেন প্যানেল হবে, কিন্তু বিজেপির ইচ্ছে বা অনিচ্ছেতে তো কোনো একটা প্যানেল নির্ধারিত হবে না। ডেফিনেটলি আমাদেরও কিছু বক্তব্য থাকবে, আমরা সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের যারা আছে, আমাদেরও বক্তব্য থাকবে এটা নিয়ে, কেননা এটা একটা খুব কনসার্নিং বিষয়। অনুব্রত মণ্ডলকে নিয়ে যদি প্যানেল হতে পারে, তাহলে এই ম্যাটারটা নিয়েও প্যানেল হতে পারে। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে, কোথাও কেন না জানি না মনে হচ্ছে যে সুকান্ত মজুমদার, দেখুন সুকান্ত মজুমদার যেটা করেছেন, সুকান্ত মজুমদার ব্যক্তি সুকান্ত মজুমদার কিন্তু সেখানে পুলিশের দ্বারা অ্যারেস্ট হয়ে একটা প্রোটেস্টের সময় ব্যক্তি সুকান্ত মজুমদার কিন্তু ঢোকেননি। উনি বিজেপির প্রতিনিধি, বিজেপির রাজ্য সভাপতি হিসেবে তিনি
তাকে ভ্যানে ছোড়া হয়েছে। তো সুতরাং ব্যক্তি সুকান্ত মজুমদার ক্ষমা চাইলো না কি চাইলো সেটা অন্য ব্যাপার, ওনার বোধোদয় হয়েছে সেটা অন্য ব্যাপার, কিন্তু যেটা প্রবলেম সেটা হচ্ছে যে এখানে বিজেপির রাজ্য সভাপতি এই কাজটা করেছে। সুতরাং ব্যক্তি সুকান্ত মজুমদারকে আমরা ধরবো না, আমরা ধরবো যে বিজেপির দ্বারা এটা হয়েছে। এবং কেন হয়েছে? তৃণমূলকে ডিভিডেন্ড পাইয়ে দেওয়ার জন্য। তৃণমূলের যে দলদাস পুলিশ, যে বীরপুঙ্গ পুলিশ, যারা মহেশতলা কাণ্ড থেকে বিভিন্ন, মুর্শিদাবাদ কাণ্ড থেকে বিভিন্ন জায়গায় যারা তাদের লিটারালি তাদের অকর্মণ্যতা দেখিয়েছে, যারা মহেশতলা কাণ্ডে মন্দির ভাঙা হয়েছে, তুলসী মন্দির বসাতে দিয়ে বা একটা দোকান প্রতিস্থাপন নিয়ে যারা অনেক পরে পৌঁছেছে, এবং যারা ইট ছুঁড়েছে তাদের এগেনস্টে কোনো রকম কোনো কিছু অ্যাকশন নেয়নি। তো সুতরাং সেই বীর পুঙ্গবদেরকে একটা ডিভিডেন্ড পাইয়ে দিল এই সুকান্ত মজুমদারের বিজেপি। আজকে শিখ সম্প্রদায়ের গণমান্য ব্যক্তিরা তারা লিটারালি বলছেন যে বিজেপি পুলিশের কি বলে বিজেপি শিখ সম্প্রদায়কে অপমান করছে। আমরা কি একবারও সেই গণমান্য ব্যক্তিদের প্রেস ক্লাবে বসে একবারও কি একটা প্রেস কনফারেন্স করতে দেখেছি যে অনুব্রত মণ্ডল একজন পুলিশের বাড়ির মা, মেয়ে, বোন, বউ তুলে কথা বলেছে, মানে গোটা নারী জাতিকে অপমান করেছে? আমরা কি এটা দেখেছি? দেখিনি। কিন্তু আজকে জিনিসটাকে পলিটিক্যাল রং দেওয়া হচ্ছে এবং সেটা বিজেপি করে দিয়েছে, সেটা সেই সুযোগটা করে দিয়েছে। যে জনরোষটা এই দলদাস, মাননীয় এই দলদাস পুলিশের বিরুদ্ধে বারবার চাগার দিয়েছে, ততবার এই বিজেপির লোকেরা কিছু না কিছু একটা করে সেই পুলিশদের প্রতি আবার একটা সহানুভূতি, আবার একটা সিম্পেথি, আবার একটা এমপ্যাথির ভাব করে দিয়েছে। সুতরাং আপনারা যদি মনে করেন যে এটা নেহাতি একটা ওই প্রতীকী ছুড়ে ফেলা একটা পাগড়ির মানে শিখদের পাগড়ির ওপর, এবং সেটা তো করা যায়ই না, সেটা করা যায় না, কিন্তু তারপরেও করেছে, তার মানে জেনে বুঝে করেছে সেটা। কেননা এই পুলিশের প্রতি, দিদির পুলিশের প্রতি জনমানুষে একটা রোষ তৈরি হয়েছে, সেই রোষটা যেন ধীরে ধীরে আবার একটা সিম্প্যাথিতে পরিণত হয়, মানুষ যেন আবার বা বিভিন্ন সম্প্রদায় আবার যেন দিদির পুলিশের পাশে গিয়ে দাঁড়ান। আমি বুঝতে পেরেছি আপনার কনক্লুডিং রিমার্ক করছে একটি জায়গাতে যে বিজেপি এবং তৃণমূল একত্রিত হয়ে রাজ্যে রাজনীতিটা করছে। আমি ঠিক এখানেই সরাসরি দেবব্রত বাবুর কাছে যাব। দেবব্রত বাবু বলুন। সবাইকে শুভ সন্ধ্যা। দেখুন, মিডিয়া তো সমাজ দর্পণ, সমাজের প্রতিচ্ছবি আপনারা তুলে ধরবেন, আমরা দেখব, আমরা সেই পথে মানুষ চলার চেষ্টা করব, এটা সমাজ দর্পণ। আর মিডিয়া কি বিষয় নিয়ে করবে সেটা একদম সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। দেখুন, এখানে আমি আপনাকে ইন্টারাপ্ট করতে চাইছিলাম না, কিন্তু আই এম সো সরি, আমাকে একটা বলতেই হচ্ছে। দেখুন, এটা খুব ইন্টারেস্টিং লাগে যখন আমরা তৃণমূল কংগ্রেসের কোনো বিষয়ে সরাসরি আমরা ডিবেট করি, তখন তৃণমূল কংগ্রেসের নেতারা বলে কেন এই বিষয়ে করা হচ্ছে, বিজেপির এগেনস্টে গেলে পরে বিজেপির নেতানেত্রীরা বলে কেন এই বিষয় নিয়ে প্যানেল হচ্ছে। তবে একটা জিনিস আবারও প্রমাণ হয়ে যায় একেবারে অন প্যানেলে, যারা অনেক সময় নানান কিছু বলে থাকেন, তাদের উদ্দেশ্যে বলবো যে ট্রাইব টিভি বাংলাটা দেখবেন এবং শব্দের কাটাকাটি অনুষ্ঠান দেখবেন যে আমরা কতটা নিরপেক্ষ। আমরা বিজেপিকেও প্রশ্ন করি, আমরা তৃণমূলকেও প্রশ্ন করি, আমরা কংগ্রেসকেও প্রশ্ন করি, আমরা বামেদেরও প্রশ্ন করি, কারো তাবেদারি করি না। দেবব্রত বাবু, এটাই তো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের এটাই তো কাজ। শুনুন, এখন কিছু অপরাধকে জাস্টিফিকেশন দিয়ে তো সেটাকে মানে ভ্রান্ত করা যায় না। দেখুন, আমরা যে কোনো দলের প্রতিনিধি হতে পারি, লাল, নীল, সবুজ, হলুদ, কিন্তু সেই দলের যখন জামা পরে নিলাম, তারপর তার প্রতিনিধি হয়ে আমি যখন এলাম, একটা কটু কথা বললাম, সেখানে নিজের অপমান তো হলো। আমি যে দলটাকে রিপ্রেজেন্ট করছি না, সেই দলটারও যে একটা সম্মানের জায়গা, সেই জায়গাটা হানি হয়। এখানে সুকান্ত বাবু নিশ্চয়ই হ্যাঁ, নিশ্চয়ই, অবশ্যই একদম। দেখুন, অনুব্রত মণ্ডল যেটা জাস্টিফিকেশন দিচ্ছেন, অনুব্রত মণ্ডল রাত্রিবেলা বললো, সুকান্ত মজুমদার সেটা ভাইরাল করলেন, এবং সঙ্গে সঙ্গে সকালবেলা কিন্তু দল থেকে বলে দেওয়া হলো তোমাকে ক্ষমা চাইতে হবে। কিন্তু বাস্তবে দেখার 12 তারিখ সুকান্ত মজুমদার যে কাণ্ডটা ঘটালেন, একদম স্পেসিফিক আপনি দেখবেন, উনি যে প্রতিকৃতি বলুন, লোগো বলুন, অ্যাজিটেশন বলুন, সেটাই উনি মাপলেন, মেপে দেখে পুলিশের দিকেই তাক করে ছুড়ে দিলেন। একদম সুচিন্তিত ভাবেই উনি দিয়েছেন। কিন্তু তারপর আমরা দেখলাম, দুঃখ প্রকাশ তো দূরের কথা, কিছু মুখপত্র আমরা দেখলাম, তখনই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারা একদম হই করে একদম সেটাকে সমর্থন করতে একদম নেমে পড়লেন। আপনি দেখুন, ছবিটা দেখলেই বুঝতে পারেন। কিন্তু এখানে দেখুন, সুকান্ত মজুমদার তো সাধারণ লোক না, উনি একজন জনপ্রতিনিধি, উনি একজন সাংসদ। তার উপরে যদিও তিনি হাফ প্যান্ট মন্ত্রী, সেই হাফ প্যান্ট মন্ত্রী কিন্তু সেটা আপনার শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তর উনি দেখেন, উনি কি শিক্ষার প্রমাণ দিলেন উনি নিজেই বলতে পারবেন। ওনার সেই 12 তারিখ থেকে আজকে 17 তারিখ, 5 দিন পর ওনার বোধোদয় হলো না, ব্যাপারটা একদম ঠিক করা হয়নি,
উনি একটা মুচলেখা দিয়ে জানালেন। দেখুন, মুচলেখার ইতিহাস তো ওনাদের তো পূর্বে রয়েছে। আগে ওনাদের যে পূর্বতন যে দল ছিল তারা তো বারে বারে স্বাধীনতা সংগ্রামে আমরা দেখেছিলাম মুচলেখা দিয়েছিল, তারা কিভাবে ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ আমরা দেখেছি। এটা তো অস্বীকার, ডিএনএ তে মুচলেখা রয়েছে। আর বিজেপি যে সাম্প্রদায়িক দল মানে বিজেপি সেটা নিজেও স্বীকার করে। কারণ দেখুন না, এই যে বারে বারে কুৎসা, কুকথা, কটুকথার কথা যদি বলেন, একটু পিছিয়ে গিয়ে শুভেন্দুবাবুর কথা বললেই আপনার দেখে, আমি স্পেসিফিক ভাবে বলছি না, বিভিন্ন ধর্মীয় মানুষদের অপমান কিভাবে করতে হয় সেটা তাকে শুভেন্দুবাবুকে দেখলেই তো বোঝা যায়। আমি তার মন্তব্যগুলো করে ওনাকে আবার বিড়ম্বনায় ফেলতে চাইছি না। একটু যদি আমরা পিছিয়ে যাই, দেখুন না, যেরম বলে না ঝাড় যেরম হবে তার বাঁশ সেরম হবে। আমি একটু পেছনে মাননীয় নরেন্দ্র মোদীর কথায় আমি চলে যাই। উনি বিরোধী অপোজিশন লিডার, তার মাকে বলেন জার্সি গরু, তার হাইব্রিড বাচ্চা। কথাও তো কোনো বলা সমীচীন তো না। এই কথাগুলো সেন্সর হবে, এই কথাগুলো মেনশন কেন করছেন আপনি? বলুন না। সবাই না মেনশন বলছি কি মানে দেখুন বলছি, যেরকম ওখান থেকেই তো ব্যাপারগুলো এসছে। দেখুন, কটু কথা সেই চলবে। দেখুন, সব দলই টুকটাক বলে দেয়, কিন্তু বিজেপি দলে যে কটু কথাগুলো বলা হয় পরে, যেটা সব কদিন আগে শুভেন্দু বাবুই বলছেন, এই ওইখানে তো সব অরিজিনাল। মানে আপনি এক কথায় মেনে নিচ্ছেন সুকান্ত বাবুর কথাই, সুকান্ত বাবু এবং জয়দেব বাবু দুজনেরই কথা আপনারা মেনে নিচ্ছেন যে রাজনীতিতে এটা এখন একটা কমন ব্যাপার হতেই পারে। অনেকটা আপনি ক্যাজুয়ালিটির সঙ্গে বললেন, সব দলই এই সব হয়েই থাকে। না, আপনি তো একদম না, আমি বলছি না। এবং এখানে প্যানেলে থাকা প্রত্যেক ব্যক্তিও এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দেবব্রত বাবু, আপনি বললেন যে সব দলই এগুলো টুকটাক হয়ে থাকে, অর্থাৎ কতটা ক্যাজুয়াল, কতটা নরমালাইজ, কতটা সরলীকরণ করার আপনারা চেষ্টা করছেন। ব্যাপারটা সরলীকরণ একদম আমাকে মনে রাখতে হবে, আমরা যখন একটা দলের জামা পরে নিচ্ছি, একটা জনপ্রতিনিধি হয়ে যাচ্ছি, তখন কিন্তু মাথায় রাখতে হবে আমাদেরকে মানুষ ফলো করছে। ব্যাপারটা বুঝুন, আমাদেরকে ওরা আইডল মনে করছে, তারা মনে করছে হ্যাঁ এইভাবে কথা বলা যায়, এইভাবে বলতে, কিন্তু আমাদের সেই জায়গা, সেই চেয়ারের সম্মানটা আমাকে মনে রাখতে হবে। এই সম্মানের জায়গাটা আমাদের ভুলে গেলে হবে না। এই জায়গাটাকে মনে হয় সুকান্ত বাবু আজকে একেবারেই আমাদের এই সম্মানের জায়গাটা সত্যি, আমি এখানে একেবারে দেবব্রত বাবুর সঙ্গে সহমত। এই সম্মানের জায়গাটা আপনাদের সত্যিই বুঝিয়ে রাখা উচিত। যারা জননেতা, এই মুহূর্তে যারা ট্রাইব টিভি বাংলা দেখছেন, যেসব দর্শক, তাদের উদ্দেশ্যে আরও একটা বিষয় জানিয়ে রাখবো। দেখুন কিভাবে জননেতারা জননেতা হচ্ছে। এই যে যেমন কিছুক্ষণ আগেই আমি দেখছিলাম সরাসরি যে বীরভূমের মধ্যে একদিকে বেতাজ বাদশাহ, বেতাজ বাঘ, অনুব্রত মণ্ডল, তার উপরে বাঘ এসে হামলি খেয়ে পড়ছে। তারপরে আমরা কাজল শেখের ওপরেও আমরা দেখলাম সিংহ হামলি খেয়ে পড়ছে। আমি বলছি বাঘ সিংহ, হ্যাঁ, অনুব্রত মণ্ডল জনপ্রতিনিধি নন। আবার বলছি, একটা দলীয় দলের একটা হ্যাঁ না, একটা দলীয় পদাধিকারী আর একটা জনপ্রতিনিধির মধ্যে পার্থক্য আছে। তাকে মানুষের ভোটে জিতে আসতে হয়। সুকান্ত বাবু কিছু বলতে চাইছেন, বলুন। হ্যাঁ, উনি নিশ্চিতভাবে উনি জনপ্রতিনিধি নন, কিন্তু পুরো নির্বাচনটা পরিচালনা করেন উনি। এবং সবচেয়ে দুঃখের বিষয় যে আমার ইনডিরেক্ট বিষয়টা আপনি বুঝে গিয়েছেন। না, নির্বাচন পরিচালনা করে কেন্দ্রীয় বাহিনী। কি বলছেন দেবব্রত? আমি আসছি সন্দীপাতি। কেন্দ্রীয় বাহিনী নির্বাচন পরিচালনা করেন। দেশের সুরক্ষাকে এইভাবে প্রশ্ন করা যায় না। প্রশ্নই তোলা যায় না, প্রশ্নই তোলা যায় না। ঠিক, সন্দীপাতি প্রশ্নই তোলা যায় না দেবব্রত বাবুর ভাষায়। না, একদম প্রশ্নই তোলা যায় না। সুকান্ত বাবুর কর্মকাণ্ড নিয়ে ওই প্যানেল করা যায় না, অনুব্রত মণ্ডল নিয়ে ওর প্রশ্নই তোলা যায় না। অনুব্রত মণ্ডল কিসের জন্য লালবাতি নিয়ে ঘুরে বেড়াতো? জনপ্রতিনিধিরাও তো লালবাতি নীলবাতি নিয়ে এখন ঘুরে বেড়াতে পারে না, তো কিসের জন্য? না, উনি জনপ্রতিনিধি নন। আমি আপনার চ্যানেলে এসেই বলেছিলাম যে উনি দিদির প্রতিনিধি। পশ্চিমবাংলার বুকে 23খানা জেলা, 23খানা জেলার মধ্যে উনি যে জেলা প্রেসিডেন্ট যখন ছিলেন, ওনার মার্কসটা সবার উপরে কেন ছিল? গরু চুরির ভাগটা যায় তো। আমি প্রিয়ন্তীদির কাছে যাব। প্রিয়ন্তীদি বলুন। একদম দেবব্রতটা বলছিলেন, এবং আমি আগেও শুনেছি যারা দেবব্রতদার মতন দলে আছেন ওনারা অস্বীকার করছেন যে অনুব্রত মণ্ডল কে, কোনো সাংসদ নয়, বিধায়ক নয়, জনপ্রতিনিধি নয়, তাহলে কে? আচ্ছা, এটা আপনারা বলতে পারছেন, আপনার দলের স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার দলের যারা বরিষ্ঠ আছে, তারা এই কথা কেন বলেনি? আমরা ভুলে যাচ্ছি বোধহয় এই অনুব্রত মণ্ডল ভোটের সময় যে কালচার সৃষ্টি করে সেটাও তৃণমূল সমর্থন করে। আমরা ভুলে যাচ্ছি এই অনুব্রত মণ্ডল গোটা বীরভূম সামলায়। শুধু বীরভূম নয়, এই অনুব্রত মণ্ডলকে আশেপাশের জেলাগুলো, মুর্শিদাবাদ থেকে শুরু করে যে জেলাগুলো আছে জঙ্গলমহলের দিকে, তার অধিকাংশ দায়িত্ব দিয়ে দেওয়া হয়। তাহলে দেবব্রত দ্বারা যেটা অনুব্রত মণ্ডলকে বলছে, আসলে এটা নয়, আপনার দলের মানুষ এটা সমর্থন করে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি এটাই বোঝাতে চেয়েছিলাম যে সুকান্ত মজুমদার তিনি ক্ষমা মার্জনা চেয়েছেন,
সুতরাং বোধহয় এটা নিয়ে প্যানেলের সময় নষ্ট, আরো অনেক গৌণ মুখ্য বিষয় প্যানেলে সত্যি সময় নষ্ট প্রিয়ন্তী দি। আমি একবার একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব। অনেক বিষয় আলোচনা হয় না অবশ্যই আমি বলছি, আমি আবারও বলছি প্রিয়ন্তী দি, তাহলে দেখুন কেন সময় নষ্ট নয়, কেন আমি আবারও সেটা মানে একটু ভালো করে এক্সপ্লেন করে দিচ্ছি। 2020 সাল আমরা বারংবার বুঝতে পারছি, ভিডিওটা বারংবার আমরা দেখছি যে একটা প্রতীকী প্রতিবাদ মাত্র। আমি মানছি আমি একটু ইতিহাসে ফিরে যেতে চাই। নয় আচ্ছা বেশ, বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি এটা কোনো রকম উদ্দেশ্য প্রণোদিত নয়। অনুব্রত মণ্ডলও একই রকম ভাবে বলেছিলেন আমি তো কিছু করিনি, আমাকে শুধুমাত্র এআই ভিডিও দিয়ে করানো হয়েছে। সবাই এই কথাগুলোই বলে, আমি মানছি। কিন্তু তার আগে 2020 সাল 2021 সালের একটু ইতিহাসগুলো আপনাদের একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন 2020 সালে বিজেপি সরকার শিখদের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করে, যেমন গুরু গ্রন্থ সাহিবের 3টি কপি আফগানিস্তান থেকে আনা, কারতাপুর সাহিব করিডোর পুনরায় খোলা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1984 সালে শিখ দাঙ্গার জন্য কংগ্রেসকে দায়ীও করেন, বিজেপিকে শিখ সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর দাবি করেন। বেশ, 2021 সাল অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বছর। কৃষক আন্দোলন এবং শিখদের প্রতি অভিযোগ, কেমন অভিযোগ তুলেছিলেন? 2021 সালে কৃষক আন্দোলনের সময় বিজেপি নেতারা আন্দোলনকারীদের মধ্যে কিছু শিখ বিচ্ছিন্নতাবাদী উপাদান রয়েছে বলে অভিযোগ করেন। এটা রিলেশনশিপ বিজেপির সঙ্গে শিখের। জয়দেব বাবু। না 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 না, বলেছিল যে যারা আন্দোলন করছে সব যতজন এসছে এখানে, যারা ধরুন যদি 3000 জনও আসে, তারা সবাই নাকি খালিস্তানি। শিখ বিচ্ছিন্নতাবাদী উপাদানও বলা হয়েছিল। হ্যাঁ, এবং বিচ্ছিন্নতাবাদী উপাদান একেবারে উপাদান শব্দটা ব্যবহার করা হয়েছে। উপাদান শব্দ নাকি ওরা এলিমেন্ট। জয়দেব বাবু। হ্যাঁ, সত্যি কথা অঞ্জন বাবু, আজকে বিজেপির জন্য ওবিসি লিস্ট স্থগিতাদেশ হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের করা ওবিসি লিস্টকে স্থগিতাদেশ দেওয়া হয়েছে হাইকোর্টে। বিজেপির পক্ষে গেছে রায়, বা বিজেপির তাতে আনন্দ হবার কথা। আর না হলে ইসরায়েল, G7, এত টপিক থাকতে আপনি এই টপিক নিয়ে কাজ করছেন, এতে তো বিজেপির গাত্রদাহ হবেই। আপনি G7 এ মোদির ডঙ্কা বাজাতে পারতেন, আজকে আপনি ওবিসির যে লিস্টের স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট সেটা নিয়ে বলতেন, নইলে ইরান ইসরায়েল নিয়ে করতেন, সেখানে বিশ্বগুরুর ভূমিকা নিয়ে আলোচনা করতেন। এসব না করে আপনি শিখেদের বা পুলিশের বা একটা সাধারণ সুরক্ষা কর্মীর জন্য যে আপনি একটা এত বড় প্যানেল, এতটা প্রাইম টাইম আপনি খরচা করছেন, এটা আসলে হয়তো বিজেপির ঠিক ধাতে সইছে না। তো সেই জন্য আপনাকে বারবার, একবার নয় দুবার নয়, আমি বারবার শুনলাম আপনাকে উপদেশ দিতে যে এইটা নিয়ে কেন প্যানেল হচ্ছে, এইটা নিয়ে প্যানেল না করাটাই আপনাকে বারবার উপদেশ পরামর্শ দিচ্ছে। তো সেই জায়গা থেকে আমি বলি এই শিখ রাজনীতি কিন্তু বিজেপির ভালো উপাদেয় এবং সুপাচ্য, সেটা বোধহয় প্রিয়ন্তীদির মুখের হাসি বলে দিচ্ছে যে সময় থাকলে এই শিখ রাজনীতি কিন্তু পাঞ্জাবে উপাদেয় এবং সুপাচ্য হিসেবে কাজ করে। এবং মোদিবাবু বারবার অমৃতসরে কিন্তু বারবার গেছেন গুরু গ্রন্থ সাহেবে, স্বর্ণ মন্দিরে, এবং যেখানেই শিখ ভোট ব্যাংক রয়েছে সেখানেই কিন্তু বিজেপি পূর্ণ আস্থা মর্যাদায় মাথায় গেরুয়া বস্ত্র পরিধান করে গেছে। অতএব সে জায়গা থেকে পশ্চিমবঙ্গেও কিন্তু খুব কম ভোট নেই শিখ সম্প্রদায়। অতএব আপনারা এটাকে নিয়ে শিখ সম্প্রদায়ের আরো ভেতরে যেতে পারবেন। প্রিয়ন্তীদি, এই ম্যাচুরিটিটা দেখান যে এই ইস্যুটাকে নিয়েই আপনারা শিখ সম্প্রদায়ের যে সেন্টিমেন্ট সেটাকে আরো বেশিভাবে আপনারা আত্মস্থ করে পুরো শিখ ভোট ব্যাংকটাকে আপনারা আপনাদের পকেটস্থ করুন, রাজনীতিটা শিখুন। অঞ্জন বাবু কি নিয়ে প্রোগ্রাম করবে সেই নিয়ে শিক্ষাদান থেকে বিরত থাকুন, অঞ্জন বাবুকে উপদেশ দেওয়া থেকে বিরত থাকুন। কি নিয়ে প্যানেল করবেন সেটার পূর্ণ স্বাধীনতা অঞ্জন বাবুর রয়েছে। অঞ্জন বাবু যা বিষয় আমাদের বলতে বলবে আমরা বলবো, নয় আমরা বলবো না, বলতে আসবো না। আপনি যখন এসছেন তখন প্রত্যেকটা প্রশ্নের উত্তর অঞ্জন বাবুর দিন, আর রাজনীতিটা শিখুন যে কিভাবে রাখছি। জয়দেব দা অঞ্জন বাবু করছেন বলেই নিজেরা আসছি, টপিক জেনেও আসছি। উপদেশ দিচ্ছেন তো বারবার, কেন এটা নিয়ে প্যানেল হচ্ছে? আপনি ওটাকে স্পেসিফিক শব্দে দিচ্ছেন, এটা অবাঞ্ছিত কথা, মানে এই শব্দে আসা উচিত নয়। আপনি স্পেসিফিক শব্দ দিচ্ছেন, এটা উপদেশ নয়, এটা উপদেশ নয়, রাষ্ট্রবিরোধী। আমি বলতে চেয়েছিলাম এই রাজ্যে অনেক মুখ্য বিষয় রয়েছে, সেগুলো নিয়ে প্যানেল হওয়া উচিত।
এটা বিষয় নয়, এটা গৌণ বিষয়। শিখদের ওপর অন্যায় করাটা গৌণ বিষয়। শিখদের ওপর আচ্ছা, হ্যাঁ শুনে নিন অঞ্জন বাবু আপনাকে শেখাচ্ছে কি কি নিয়ে প্রোগ্রাম করতে পারে। আমি অনেকক্ষণ আপনাদেরকে সময় দিয়েছি। আমি এগুলোর মধ্যে একদম কথার জায়গাতে যেতে চাইছি না। এন্ড অফ দ্য ডে আমার শো আমি ফিক্স করব যে ঠিক কোন শো নিয়ে আমি কি প্যানেল করব, সেই বিষয়ে আমি যেতে চাইছি না। কিন্তু প্রশ্ন হচ্ছে 2023 সাল, আমি আরো একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব। 2023 সালে শিখ নেতা অমৃতপাল সিং এর বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ এবং তার গ্রেপ্তারের প্রতিবাদে শিখ সম্প্রদায়ের মধ্যে বিক্ষোভ হয়। এই ঘটনায় বিজেপির প্রতি শিখদের মনোভাব আরও নেতিবাচক হয়ে ওঠে। আমি ঠিক এই পয়েন্ট থেকে প্রত্যেকের কাছে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথম সুযোগ দেবো সুকান্ত বাবুকে। সুকান্ত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। দেখো অঞ্জন, ঘটনা হচ্ছে যে 2024 সালে শুভেন্দু অধিকারীও কিন্তু এই শিখদের বিরুদ্ধে একটা শব্দ ব্যবহার করেছিল। সুতরাং শিখ নয়, যে কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে এই ধরনের শব্দ বন্ধ ব্যবহার করার আগে একটু ভাবা উচিত। বা এই ধরনের মানে যেটা আজকে দেখা যাচ্ছে, জনপ্রতিনিধিরা যদি এগুলো করে, সেটা প্রতীকী হোক আর যাই হোক, এবার জুতোটা দেখিয়ে যদি কাউকে বলি এটা দিয়ে তোকে মারবো, তার মানে ধরে নিতে হবে এটা প্রতীকী। আমি বললাম এটা প্রতীকী, কিন্তু এটা তো নিশ্চিতভাবে বিষয়। শিখ মানে গুরুদুয়ারা থেকে যখন প্রতিবাদ না হতো, তাহলে নিশ্চিত তিনি ক্ষমা চাইতেন না। আর আরেকটা বিষয় হচ্ছে, সাইপ্রাসে গিয়ে নরেন্দ্র মোদী তুরস্ককে কোন ধাক্কাটা দিলেন এবং বাফার স্টেট সম্বন্ধে জেনে আসলেন, সেই সম্পর্কে আমার মনে হয় অনেক চ্যানেল করছে। সুতরাং অঞ্জন যে টপিকটা নিয়েছে, এই টপিকটা অত্যন্ত ভালো। সুতরাং আমরা কার জয় জয়কার করব, কি করব, সেটা তো সময় উত্তর দেবে। কিন্তু এখানে যখন রাজনৈতিক নৈতিকতার অধঃপতন ঘটছে, তখন সেই সময় গণমাধ্যমকে গর্জে উঠতেই হবে। সেক্ষেত্রেই গণমাধ্যম কোনো কিছু রাগটাক না রেখে সেটা করেছে, অত্যন্ত সুন্দর কাজ করেছে, কোনো ভুল নেই। তবে এই ধরনের ঘটনা না হওয়াই শ্রেয়। আমি দেবব্রত বাবুর কাছে যাবো। দেবব্রত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। শুনুন, বিনা নেমন্তন্নয় ইসলাম ধর্মীর বাড়িতে গিয়ে বিরিয়ানি খাওয়া যখন খুব ভালো, আর দেশের মধ্যে তারা খারাপ, আবার কোনো সময় শিখরা যখন কৃষক আন্দোলন করে তারা খুব খারাপ, আবার শিখরা যখন সম্মানের কাজ করে তখন তারা ভালো, আর কখন আপনি সই হিন্দু আর কখন আপনি হিন্দু না, আপনি যদি মাছ মাংস খান আপনি তখন সই হিন্দু নন। এই বিজেপির দ্বিচারিতা সারা দেশ দেখছে। এখন দেখুন, বিরোধী দলনেতাকে আমরা পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি কিভাবে ওরা ধর্মীয় বিদ্বেষ, মানে বিজেপি আর আপনার ওই ধর্মীয় বিদ্বেষ, এই ছোট জাত উঁচু জাত, অমুক তুই ছোট, ওই অমুক তুই নিচু জাত, আমরা দেখতে পেলাম। আজকে তো আনন্দ করার দিন, একটা ওবিসি যে লিস্টটা কোর্টে আটকে গেল, আজকে মনে হয় এইটা নিয়ে করলে মনে হয় প্রিয়ান্তি খুব খুশি হতো। দেখুন, এই বিভাজনের রাজনীতি বিজেপি আগেও করে এসছে, বিভাজনের রাজনীতি পশ্চিমবঙ্গে চলে না। বিবিধের মাঝে দেখো মিলনমোহন। আমার সারা ভারতবর্ষে আমরা ধর্ম নিরপেক্ষতার রাষ্ট্র, আমাদের সংবিধান যে আমাদের শিখিয়েছে, আমরা সেই সংবিধানকে মান্যতা দিয়ে চলি। সংবিধান বিবিধের মাঝে দেখো মিলনমোহন, নানাভাষী, নানামত, নানা পরিধান, আমরা সবাইকে নিয়ে থাকতে চাই। প্রত্যেকটা ধর্মীয় মানুষের প্রত্যেকের সমান অধিকার এই পশ্চিমবঙ্গে, তাদের কথা বলার সুযোগ রয়েছে, তারা কথা বলতে পারে, প্রত্যেককে আমরা সম্মান জানি। কিন্তু এই বিভেদ পশ্চিমবঙ্গের মানুষ মেনে নেবে না। 2026-এ একদম উপযুক্ত হবে আপনারা সবুজিৎ পাবেন। আমরা মনে করি 2026 বিজেপির 26। সন্দীপাদির কাছে যাবো। সন্দীপাদি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, 1984-র কথা যখন আসে, অপারেশন ব্লু স্টার এন্ড অলের কথা যখন আসে, তখন আমরা সবাই জানি যে কিসের জন্য এটা হয়েছিল। খালিস্তানি বিরোধী সেই অপারেশনটা হয়েছিল। সেখান থেকে দাঁড়িয়ে প্রচুর শিখেরা ছিলেন যারা খালিস্তানিদের পক্ষে হয়তো সমর্থন জানিয়েছিলেন। সেখানে কিছু একটা রাইট মানে কেওস হয়েছিল। সেটা নিয়ে রাহুল গান্ধীজির ক্ষমা চাওয়ার কথা নয়, উনি কিন্তু তখন ছিলেন না সেগুলোতে, কিন্তু তারপরে উনি কিন্তু দলের হয়ে ক্ষমা চেয়েছেন বা ওই সময় সরকারের হয়ে ক্ষমা চেয়েছেন। আমি ইন্টারাপ্ট করবো না, কিন্তু আমাকে এখানে একটু ইনক্লুড করতেই হবে। কংগ্রেসের ভূমিকা কিন্তু অস্বীকার করেছিলেন সেই সময়, বলুন। হ্যাঁ, কারণ অপারেশন ব্লু স্টারের মুদ্রা ছিল আরেকটা, কিন্তু যারা করেছিল তাদের উদ্দেশ্য ছিল আরেকটা, এবং তাদেরকে কিন্তু তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে তাদেরকে কিন্তু জেলেও পোড়ানো হয়েছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, এখানে আমরা বারবার বলি না কটু কথা বা মানে বিষোদ্গার হচ্ছে এরকমের এই জিনিসগুলোর কথা বলি না, তো সেখানে শুধুমাত্র মুখের কথা নয়, অঙ্গভঙ্গিমা থেকে শুরু করে নিজস্ব বিহেভিয়ার। এবং আমরা মনে করি যে আজকের দিনে অনুব্রত মণ্ডলের এগেনস্টে যদি একটা শক্ত কড়া পদক্ষেপ, আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তো সেখানে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে একটা শক্ত করা আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। না হলে একটা দৃষ্টান্ত স্থাপন হবে না, না হলে আগামী প্রজন্ম বা আমরা যারা নতুন প্রজন্ম আছে, আমরা তো এগুলো দেখেই রাজনীতিটা
করছি। তো সুতরাং কোনো 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 না কোনো ভাবে সাবকনশিয়াস মাইন্ডেও হোক আমাদের ভেতর কিন্তু এই জিনিসগুলো ঢুকে যাবে। আর কিন্তু প্রিয়ন্তী যে কথাটা বলছেন যে বারবার যে এটা কোনো ম্যাটার নয়, রাজ্যে আরো ম্যাটার আছে, দেশে আরো ম্যাটার আছে, অবভিয়াসলি আছে, তো আমরা প্রত্যেকদিন সেই সব ম্যাটারগুলো নিয়ে করি, কিন্তু এটাও একটা ম্যাটার। আপনার যদি মনে হয় এটা করা উচিত না, তাহলে আপনার ডিপার্টমেন্ট থেকে তো এই টপিক জেনে শুনে আপনাকে পাঠিয়েছে, আপনি কুইট করলেই পারতেন। প্রিয়ন্তী দি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। একদম একদম। প্রথম কথা বলবো যে আমাদের বুঝে নিতে হবে কোনটা উদ্দেশ্য প্রণীত, আমি আবার রিপিট করছি, আর কোনটা উদ্দেশ্য প্রণীত নয়। অনুব্রত মণ্ডলের বক্তব্য আমরা শুনেছিলাম, সেটা স্পষ্ট ছিল। তিনি আইসিকে নিজের নাম পরিচয় দিয়ে বলছিলেন, হুমকি দিচ্ছিলেন, মা ওয়াইফ তুলে কথা বলছিলেন। এবং সুকান্ত মজুমদার এই প্রতিটি প্রতিবাদের যে চিত্র আমরা দেখেছি, সেটা মানে ঘটে যাওয়া ঘটনা মাত্র। আমি আবারও বলছি, আমরা মার্জনা চেয়েছি, আবারও বলছি, খুবই খারাপ লাগছে যে একটা শিখ সম্প্রদায়ের মানুষের মাথার উপর পড়লো এবং সেই মানুষগুলোকে রাজনীতি করতে নামিয়ে দেওয়া হলো এক প্রকার। যার মাথায় পড়েছে তিনি এফআইআর করেননি বা তার কোনো অভিযোগ নেই, কারণ তিনি পরিস্থিতির মধ্যে ছিলেন, সেখানে ঘটনাস্থলে ছিলেন, তিনি জানেন সেটা কোন পরিস্থিতিতে হয়েছে। সুতরাং তার তরফ থেকে এরকম কোনো অভিযোগ পুলিশের কাছে আসেনি বা তিনি কোনো অভিযোগ সোশ্যাল মিডিয়া কোনো কোথাও রাখেননি। কিন্তু যারা নেমেছেন, যারা প্রেস ক্লাবে প্রেস মিট করেছিলেন, আমার বলতে বাধা নেই, এটা এক প্রকার রাজনীতির অংশ মাত্র। বিষয়টিকে শুধুমাত্র রাজনীতি করতে হবে, কারণ রাজ্যে জলজান্ত বেশ কিছু বিষয় রয়েছে, খেদিরপুরে আগুন লাগা থেকে শুরু করে মহেশতলার ঘটনা, আরো অনেক ঘটনা রয়েছে, যেগুলোকে চাপা দেওয়ার জন্য এই ছোট্ট ব্যাপারটাকে, আমি ছোট আবারও বলছি, আমারও খারাপ লেগেছে ব্যাপারটা, কিন্তু আমি ছোট বলছি কারণ তুলনামূলক ছোট। সেক্ষেত্রে সেই বিষয়গুলোকে চাপা দেওয়ার জন্য তৃণমূলের রাজনীতির অংশ মাত্র এটা অংশ করতে এই বিষয়টাকে তুলে আনা হয়েছে এবং কোথাও দাঁড়িয়ে বিজেপিকে কালিমালিপ্ত করা হচ্ছে। কিন্তু এটা কোনোভাবেই বিজেপি সমর্থন করে না, বা প্রধানমন্ত্রী বলুক, আমাদের কোনো বিজেপির সাথে শিখদের সাথে কোনো রকম কোনো সমস্যা নেই। আমরা কখনোই শিখদেরকে সেভাবে দেখিনি, দু চোখে দেখিনি। যেমন ভারতবর্ষের অন্যান্য সম্প্রদায় আমরা একই চোখে দেখি, তেমনি ভাবে শিখরাও আমাদের একইভাবে রয়েছে। অঞ্জনবাবু, প্রিয়ন্তী দেবী যে কথাটা বলেছেন আমি 100% সহমত পোষণ করছি। প্রিয়ন্তী দেবী, যে এখানে রাজনীতি করা হচ্ছে, রাজনীতিকরণ করা হচ্ছে, এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে রাজনীতিকরণ করা হচ্ছে, বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। শুরুতে আমি যেটা বলেছিলাম, ডিভিডেন্ড পাইয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে মমতা ব্যানার্জি পুলিশকে। সেটা আপনি আপনার দলের সভাপতিকে প্রশ্ন করুন। আমি বুঝতে পেরেছি। দেখুন প্রিয়ন্তী, আমি একটা কথা বারংবার বলছি, প্যানেল শোতে আমি ঠিক কোন টপিক রাখবো এটা সম্পূর্ণ আমার সিলেকশন। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় আমি বলতে পারি, তা হলো দেখুন, কে কোথায় রাজনীতি করছে আমরা জানি না। সংবাদ মাধ্যমের কাজ রাজনীতি করা নয়, সংবাদ মাধ্যমের কাজ ইস্যু ভিত্তিক কথা বলা, আর ঠিক সেটাই আমরা করেছি। তার কারণ আমরা বিশ্বাস করি সেকুলারিজমে, ঠিক যেমনটা অটল বিহারী বাজপেয়ীও বিশ্বাস করেন। আমি এখানে সরাসরি জয়দেববাবুর কাছেই যাবো। জয়দেববাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। প্রথমত প্রিয়ন্তীদির কথায় দুঃখ লাগছে। প্রিয়ন্তীদি আবার এখন এই যে শিখ মানুষগুলো প্রতিবাদ করছে তাদেরকে রাজনীতির রঙে রাঙিয়ে দিল এবং তাদেরকে রাজনৈতিক একটা খোলনলচের মধ্যে ঢুকিয়ে দিয়ে এই শিখের মানুষগুলোকে, তাদের পাগড়িকে অপমান করলো। এবং তিনি এটা পরোক্ষভাবে বোঝাতে চাইলেন যে সুকান্তবাবু কোনো অন্যায় অপরাধ কিছুই করেননি, কারণ যার সঙ্গে ঘটনাটা ঘটেছে তিনি এফআইআর করেননি, সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেননি, অতএব তিনি কিছু বলেননি। তখন এটা কোনো ঘটনাই ছিল না, এটা এনারা যেটা করছেন সেটা রাজনীতি করছেন। মানে শিখ মানুষদের যে তাদের যে স্বাভিমান, জাত্যাভিমান, তাদের যে অহংকার, তাদের যে মর্যাদাবোধ, সেটাকে আবার অপমানিত করলো আজকে প্রিয়ন্তীদি। এবং প্রিয়ন্তীদি এই অপমানের সাথে সাথে যেটা করলেন সেটা হচ্ছে এই শিখেদের ভোটটাও কিন্তু হারালেন। কারণ এই শিখ মানুষগুলো কিন্তু কোনো রাজনৈতিক পতাকার তলে, কোনো রাজনৈতিক সংগঠনের তরফ থেকে এসে একটা কথাও বলেননি। তারা শিখ সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করছিলেন, শিখ সম্প্রদায়ের হয়ে বললেন, তাদেরও অপমান করে দিলেন প্রিয়ন্তীদি। তার মানে আখেরে এর জন্য কোনো অনুতাপ, অনুশোচনা বিজেপির নেই, নির্লজ্জ বিজেপির নেই। বেশ, একেবারে না প্লিজ প্লিজ, একেবারে অন্তিম রঙে রয়েছে আপনাদের প্রত্যেককে। আমি আসলে শিক্ষামন্ত্রী, আমি সবাইকে থামার জন্য শিক্ষামন্ত্রী কি শিক্ষার পরিচয় দিচ্ছেন? ক্ষমা চেয়েছেন সুকান্ত মজুমদার তো শিক্ষামন্ত্রী। আমি একেবারে অন্তিম লগ্নে ছিলাম। আপনাদের প্রত্যেককে আমি শিক্ষার পরিচয় দিচ্ছি। ট্রাইব টিভি বাংলায় আসার জন্য, শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। যে কথা বলে আজকে স্পেশাল শো শেষ করবো তা হলো, দেখুন, শিখ সম্প্রদায় কিংবা তার সঙ্গে সঙ্গে যে কোনো সম্প্রদায় হতে পারে। এবং আপনাদের মনে থাকবে, আমি যদি খুব ভুল না করি, অগ্নিমিত্রা পলের সঙ্গেও কিন্তু একবার যে অফিসার তিনিও শিখ সম্প্রদায় ছিলেন, তার সঙ্গে তীব্র বচসা হয়েছিল। সেই সময় যথেষ্ট
তালগোল যথেষ্ট জলঘোলা পরিস্থিতি তৈরি হয়েছিল, আজও একই রকম জলঘোলা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি একবার বলবো, এই যে ছবিটা আপনারা কিছুক্ষণ আগেও আমাদের স্ক্রিনে দেখতে পেয়েছেন, এই ছবিটা এফআইআর কপি, সরাসরি এফআইআর করা হয়েছে, সেই ছবিটাই আপনারা দেখতে পাচ্ছেন। এই এফআইআর কপি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে প্রত্যেকটি লাইন, এই প্যারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে পুরো বিষয়টিকে ভালো করে ডিসকাস করে দেওয়া হয়েছে ঠিক কী কারণের জন্য তারা এই বিষয়ে এতটা উদ্যত হয়েছে কিংবা উত্তপ্ত হয়েছে। দেখুন, প্রশ্ন যখন সরাসরি শিখ সম্প্রদায় কিংবা যে কোনো সম্প্রদায়কে নিয়ে, আমরা কোনো এক জায়গায় ব্যারিকেডের মধ্যে হয়তো থেকে গেলাম 1 ঘন্টার মধ্যে, কিন্তু আমরা ব্যারিকেড থেকে বেরোতে পারলাম না একটা কারণের জন্যই, তার কারণ সবাই নিজ নিজ জায়গাটাকে ধরে রাখতে চায় রাজনীতির প্রেক্ষাপটে। যে কোনো সম্প্রদায়ভুক্ত রাজনীতিটা প্রত্যেকেই করে থাকেন। আমার প্রশ্ন শুধুমাত্র অনেকটা সেই গুগলির মতো ছিল। আমি শোটা শুরু করেছিলাম শিখ সম্প্রদায় নিয়ে এবং সবাই যদি খুব মাইনুটলি আমার কোশ্চেন খেয়াল করে থাকবেন তাহলে হয়তো বুঝতে পেরেছেন আমার মূল প্রশ্ন শিখ সম্প্রদায়কে নিয়ে নয়, আমার মূল প্রশ্ন ছিল সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে। এবং বারংবার প্রশ্নের মধ্যে উল্লেখ ছিল হিন্দুই হোক, মুসলমানই হোক বা শিখ সম্প্রদায়ের মানুষই হোক, তাদের ওপর জুতো ছুঁড়ে মারা কিংবা জুতোর প্রতিকৃতি ছুঁড়ে মারা সত্যি কি সমীচীন? রাজনীতির ক্ষেত্রে বাংলায় নতুন ট্রেন্ড সেট করা হচ্ছে কি যে কোনো শিবির থেকে? কিন্তু দেখলাম উত্তরটা সেভাবে পাওয়া গেল না। আপনারা যদি উত্তর পেয়ে থাকেন তাহলে অনেক ধন্যবাদ। আর প্রতিদিন ঠিক সন্ধ্যে 6:57 নজর রাখুন টি বাংলার পর্দায় শব্দের কাটাকাটিতে, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। নমস্কার।